তো আমরা যেটা বলছিলাম যে সিবিপি অ্যানালিসিসে আমরা তিনটা জিনিস নিয়ে কাজ করবো, একটা হলো কস্ট, ভলিউম আর একটা হলো প্রফিট। সে কস্ট যদি চেঞ্জ হয়, মিনস ভেরিয়েবল কস্ট অথবা ফিক্সড কস্ট যদি চেঞ্জ হয়, তাহলে সেটা প্রফিটে কি ধরনের ইম্প্যাক্ট করতে পারে, অথবা যদি ভলিউম বা কোয়ান্টিটি চেঞ্জ হয় তাহলে প্রফিটে কি ধরনের চেঞ্জ হতে পারে, অথবা প্রাইসের যদি চেঞ্জ হয় তাহলে কি ধরনের ইম্প্যাক্ট করতে পারে। সো এই চেঞ্জ গুলো প্রফিটে কি ধরনের ইম্প্যাক্ট করবে, অথবা এটা কন্ট্রিবিউশন মার্জিন এবং নেট অপারেটিং ইনকামে কি ধরনের ইম্প্যাক্ট করবে, সেটা আমরা এই চ্যাপ্টারে দেখবো। 2 নম্বর যে কাজটা আমরা করবো, কস্ট ভলিউম প্রফিটের গ্রাফ আছে এবং এই গ্রাফটা আমরা ইন্টারপ্রেট করবো। ঠিক আছে, হলো আমার অবজেক্টিভ। থার্ড হলো আমাদের সিএম রেশিও আমরা বের করবো। ফার্স্ট ভেরিয়েবল এক্সপেন্স রেশিও বের করবো, তারপর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করবো, এবং কস্ট চেঞ্জের কারণে এই দুটোতে কি ধরনের ইম্প্যাক্ট করে এবং আলটিমেটলি নেট অপারেটিং ইনকাম কি ধরনের ইম্প্যাক্ট করে সেটা আমরা দেখবো। তার মানে আমাদের বটম লাইন হলো নেট অপারেটিং প্রফিট। আমরা আইদার কস্ট চেঞ্জ করি অথবা ভলিউম চেঞ্জ করি, আমাদের আলটিমেটলি কোথায় ইম্প্যাক্ট করবে, প্রফিট ইম্প্যাক্ট করবে। তো সেই জিনিসগুলো আমরা দেখবো। আমরা অলরেডি কথাগুলো বলছি যে ভলিউম, সেলিং প্রাইস, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট চেঞ্জ হলে নেট অপারেটিং ইনকামে কিভাবে ইম্প্যাক্ট করে সেই জিনিসগুলো দেখাবো। ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে বের করে সেটা আমরা দেখবো। এটা কতগুলো মেথড আছে, সেই মেথডগুলো ডিসকাশন করব। আমাদের যদি কোয়ান্টিটি বা কস্ট চেঞ্জ হয় তাহলে ব্রেক ইভেন কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখবো, এবং আমাদের কিভাবে টার্গেট প্রফিট একুয়েট করতে হয় সেটা আমরা এই চ্যাপ্টারে দেখবো। আর মার্জিন অফ সেফটি এবং এই মার্জিন অফ সেফটি সিগনিফিকেন্স কি, এই জিনিসটা আমরা এই চ্যাপ্টারে দেখবো। আরেকটা আছে অপারেটিং ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ। সো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ কিভাবে ইম্প্যাক্ট করতে পারে, বা কিভাবে নেট অপারেটিং ইনকাম অথবা প্রফিটে ইম্প্যাক্টটা ইমিডিয়েটলি মেজার করা যায় অথবা ম্যানেজমেন্টকে সাপোর্ট দেওয়া যায়, এই জিনিসটা আমরা এই চ্যাপ্টারে দেখবো। নর্মালি আমাদের যেহেতু এটা বেসিক লেভেলের, আমরা একবার ফাউন্ডেশন লেভেল আছে বলতে গেলে, সিএম এর বিজনেস লেভেল মানে ফাউন্ডেশন লেভেল। সো এই লেভেলে আমরা জাস্ট অনলি ওয়ান প্রোডাক্ট বা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে এই জিনিসগুলো করবো। বাট আমরা চেষ্টা করব যে একটা প্রবলেম করতে যেটা দুইটা বা তিনটা প্রোডাক্ট নিয়ে আছে তার ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে বের করা যায়। ঠিক আছে, তো এগুলো আমাদের মোটামুটি অবজেক্টিভ ছিল। আমি এই অবজেক্টিভ গুলোতে আপনাদেরকে অলরেডি বলেছি, আমি অবজেক্টিভ নিয়ে ডিসকাস করতে চাই না। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। সো সিবিপি আমরা যারা ম্যানেজার হিসেবে কাজ করি তাদের জন্য সিবিপি একটা মোস্ট ইম্পর্টেন্ট টুল টু মেক সাম ডিসিশন। কারণ কন্টিনিউয়াসলি আপনি কি করতে হয়, ডিসিশন মেকিং করতে হয়। তো ডিসিশন মেকিং করার জন্য আপনার বিভিন্ন ধরনের টুলস, মেথড, এই জিনিসগুলো দরকার হয়। তো সিপিপি ইজ অ্যান ইম্পর্টেন্ট টুল বা পাওয়ারফুল টুল যেটা ম্যানেজারদেরকে হেল্প করে যে কিভাবে তারা ডিসিশন মেকিং করবে। তো কি ধরনের ডিসিশন মেকিং গুলো আসতে পারে, যে আমার একটা প্রোডাক্টের প্রাইস কি হবে, আমার কতটুকু প্রোডাক্ট প্রডিউস করব অথবা কতটুকু সেল করতে হবে, আমার ভেরিয়েবল কস্ট আমি কিভাবে রিডাকশন করতে পারি বা ইনপুট করতে পারি, ফিক্সড কস্ট নিয়ে আমরা কি করতে পারি বা কিভাবে এলিমিনেট করতে পারি বা কস্ট অপটিমাইজেশন করতে পারি, এবং আমার যদি মোর দেন ওয়ান প্রোডাক্ট থাকে তাহলে এই প্রোডাক্ট মিক্সটা আমরা কিভাবে করতে পারি। তো সাধারণত এই ডিসিশন গুলো নেওয়ার জন্য আমরা কি করি, সিভিক অ্যানালাইসিস করি। আমরা এই ফুল চ্যাপ্টারে আমরা এই অকাস্টি কনসেপ্ট লিমিটেডের এই প্রবলেমটা নিয়ে কাজ করব। সো এই প্রবলেমটা আমার ইনকাম স্টেটমেন্টে দেওয়া আছে। ইনকাম স্টেটমেন্টে বলা আছে যে ওরা 400 স্পিকার সেল করে 2016 এর জুনে। পার ইউনিট স্পিকারের সেল প্রাইস 250, আর তার ভেরিয়েবল এক্সপেন্স 150। সো সেলস প্রাইস থেকে ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট বাদ দিলে আমার যেটা থেকে সেটা হলো কন্ট্রিবিউশন মার্জিন 100, আর আমার ফিক্সড এক্সপেন্স দেওয়া আছে 35,000। তো আমার প্রফিট হলো 5,000। তাহলে সে যদি 400 স্পিকার সেল করে তাহলে ওই মাসে তার প্রফিট হয় $5,000। তো এটা হলো আমার এই চ্যাপ্টারের যতগুলো প্রবলেম করব, মানে চ্যাপ্টার ডিসকাশন করব,
তার বেসিক একটা এক্সাম্পল, সেই এক্সাম্পলটা নিয়ে আমার পুরো সপ্তাহ কভার হবে। আমরা যদি বলি এখান থেকে কন্ট্রিবিউশন মার্জিনের ডেফিনিশনটা কি, তো কন্ট্রিবিউশন মার্জিন হলো আমরা সেলস থেকে ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিয়ে যেটা থেকে সেটা হলো কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিনের কাজটা কি, এটা ফিক্সড এক্সপেন্সকে কভার করবে, দেন যদি কোনো রিমেইনিং পোরশন থাকে তো এটা প্রফিটে কন্ট্রিবিউট করবে, ঠিক আছে। যদি কন্ট্রিবিউশন মার্জিন ফিক্সড এক্সপেন্সকে কভার করার জন্য সাফিসিয়েন্ট না হয় তাহলে ওই পিরিয়ডে আমার কি হবে, লস হবে। আমরা আগে যে প্রবলেমটা পড়েছিলাম, তো ধরে নিলাম যে ওই পার্টিকুলার মাসে ওই পার্টিকুলার মান্থে সে আসলে 400 স্পিকার সেল করে না, সে অনলি একটা স্পিকার সেল করেছে, তাহলে তার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের স্টেটমেন্টে কি হবে, তার সেল করেছে একটা স্পিকার, তো টোটাল সেলস প্রাইস ছিল 250, তার ভেরিয়েবল এক্সপেন্স ছিল 150, তাহলে তার কন্ট্রিবিউশন মার্জিন হলো 100, আর তার ফিক্সড এক্সপেন্স আছে 35,000, সো সে লস করবে 34,900। তাহলে দেখেন তার টোটাল ফিক্সড এক্সপেন্স কভার করা হয়েছে এই পর্যন্ত, যে আমরা একটা স্পিকার সেল করেছি, তার কন্ট্রিবিউশন মার্জিন হলো 100, সো সে কি করছে ফিক্সড এক্সপেন্স থেকে এই 100 অ্যামাউন্ট বা 100 অ্যামাউন্টটা কি করছে অনলি কভার করেছে। এখন আমি যদি দুইটা করতাম সেল তাহলে কি হতো, তার কন্ট্রিবিউশন মার্জিন 200 হইতো, তাহলে তার ফিক্সড এক্সপেন্স কভার করতে হতো 200। তাহলে আমরা যদি এমন একটা স্টেটে যেতে চাই যে জায়গায় তার কন্ট্রিবিউশন মার্জিন উইল কভার দ্য এন্টায়ার ফিক্সড এক্সপেন্স, তাহলে কতগুলো প্রোডাক্ট আমার সেল করতে হবে, তাই না? তাহলে দেখেন আমি যদি একটা সেল করি তাহলে কন্ট্রিবিউশন মার্জিন হলো 100, তাহলে একটা সেল করলে আমার ফিক্সড এক্সপেন্স কভার করা হলে 100, তাহলে 35,000 কভার করতে হলে আমার কতগুলো সেল করতে হবে, তাহলে 35,000কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে যতটা বেরোবে ততটা আমাকে সেল করতে হবে, তাহলে 35,000কে যদি আমি 100 সেল করি তাহলে 350। এই যে 350টা ইউনিট সেল করছি, এই 350টা ইউনিট সেল করলে আমার কি হবে, ফিক্সড এক্সপেন্সটাকে আমি কভার করতে পারবো। সো ফিক্সড এক্সপেন্সকে যদি আমার কভার করি তাহলে আমার কি হবে, নো গেইন বা নো লস স্টেটে আসবে। বিপি নো বিপি গেইন অথবা নো লস স্টেট যদি থাকে সেটাকে আমরা কি বলি, ব্রেক ইভেন পয়েন্ট বলি। পয়েন্ট। 1 মিনিট। তাহলে আমরা জানি যে এটা হলো যে তাহলে আমার 350 সেল করতে হবে। সো মোটামুটি এই জিনিসটা নিয়ে এই পর্যন্ত কে বুঝেছেন? আমরা এটা একটু কাজ করি, আমরা এটাকে জাস্ট 1 মিনিট, আমরা একটু একটা এক্সেল ওপেন করে নিই, এক্সেল আমরা একটু শেয়ার করি। সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আমরা এই প্রবলেমটা পাওয়ার পয়েন্টে না যে আমরা এই জায়গায় এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করি, কি হবে, ঠিক আছে? এটা প্রবলেম থেকে আমাদের কি হবে, তো আমাদের যে প্রবলেমটা ছিল, প্রবলেমটাতে আমার কি বলা ছিল যে আমার সেলস প্রাইস পার ইউনিট কত আছে, 250, বা আমি সেলস প্রাইস কন্ট্রিবিউশন মার্জিন এক মিনিট সরি, অফিসে কাজও করতে হবে মাঝে। ওকে স্যার। ওকে, আমার সেলস প্রাইস আছে, সো আমি এই জায়গায় আমার টোটাল কত আসবে, আমি প্রোভাইড করলাম, এটা হলো, আচ্ছা আমি আগে ইউনিট কস্টটা দিই, ঠিক আছে, কারণ আমার খুব সহজ হবে ইউনিট কস্ট। এই জায়গায় আমি দিলাম যে আমার নাম্বার অফ ইউনিট সোল্ড নিয়ে কাজ করব। সো আমি এই জায়গায় 1 2 3 4 5 6 7 8 9 আমার ইচ্ছা মতো আমি ইউজ করবো, ঠিক আছে।
না দিয়ে আমি এই জায়গায় 3 জায়গায় আমি আসলে 30 দিন 50 দিন 100 দিন 150 200 240 290 320 350 351 আমি আমার মতো জাস্ট একটা নাম্বার কোড করলাম, ঠিক আছে? আমি ধরে নিলাম যে এই অ্যামাউন্ট গুলো আমি কি করব, নাম্বার অফ ইউনিট আমি সেল করলে আমার প্রফিট আর লস অ্যাকাউন্টের অবস্থা কি আসবে সেটা দেখার জন্য আমি এই কাজটা করেছি, ঠিক আছে? তো আমার এই জায়গায় সেলস প্রাইস আছে, আমার ইউনিট কস্ট দেওয়া আছে, সো এগুলোতে আমার কি হবে, টোটাল অ্যামাউন্ট আসবে। আমি টোটাল অ্যামাউন্ট না লিখে আমি এই কাজটা করেছি, বসে just on just আলাদা আইডেন্টিফাই করার জন্য ডিফারেন্ট কালার করে দিই। সো আমার সেলস প্রাইস যদি আমরা বলি পার ইউনিট, সেলস প্রাইস পার ইউনিট কত আছে? 250 স্যার। 250। ওকে, আমরা এই রেজিস্টার করেছি। আমার ভেরিয়েবল কস্ট কত ছিল পার ইউনিট? 150 150 তাহলে আমার সিএম কত আসে? 100 100 তাহলে আমি আমার কন্ট্রিবিউশন মার্জিনটা কত সেটা পেয়ে গেলাম, তাই না? জি স্যার। লেস কি হবে? ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট আমার কত আছে? 35,000 এক্সপেন্স তাহলে আমার নেট অপারেটিং কস্ট কত হবে? আমি ওকে, আমার আসলে এই জিনিসটা দরকার ছিল না করা, বাদ দিই, আমার এই জন্য ক্লাসটা করা দরকার। আমি এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে? এবার যদি আমি একটা ইউনিট সেল করি তাহলে আমার কি হবে? 250 তো কত হবে? 1। সো আমি যে কাজটা করি এই জায়গায় আমার এটাকে একটু ফিক্সড করে দিই যাতে আমার এই জায়গাটা চেঞ্জ না হয়, ঠিক আছে? 1 থেকে আমি 3 টাকে ফিক্সড করে দিই যাতে আমার রুটটা চেঞ্জ হয়। জাস্ট এক্সেল একটু আমি একটু কাজ করলাম, দেখেন আমি যদি এটা করি, আমি জাস্ট এই ফরম্যাটটাই আমি এই জায়গায় ইউজ করি, এই জায়গা না, আমি পুরোটাতে এই ফরম্যাটটা ইউজ করি, ঠিক আছে? এটা যদি এখন ইউজ করি তাহলে আমার নেট অপারেটিং কস্ট কত হবে? অপারেটিং কত হবে? 34,900 লস। এই অ্যামাউন্টটা হবে, তাই না? 34,900 টাকা। জি স্যার। 34,900 টাকা। সো আমি এই কাজটা করি, আমি এখানে টোটালটা বসিয়ে দিই। মোটামুটি এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি, তাই না? আর কোনো সমস্যা আছে এই পর্যন্ত? নো স্যার। ওকে, এবার আমরা সেম কাজটা আমরা যে কাজটা করি এটাকে আমি কপি করে প্রতিরাতে বসে দিই। সবাই কি দেখতে পাচ্ছেন? পাচ্ছি স্যার। সবাই দেখতে পাচ্ছেন? স্যার। আমি যে কাজটা করেছি, আমি যদি 2টা ইউনিট সেল করতাম, এই 2টা ইউনিট সেল করতাম তাহলে আমার এই অবস্থা হতো। কিভাবে হতো দেখেন, 2টা ইউনিট সেল করে আমার সেলিং প্রাইস ছিল 250, তাহলে আমার দুইটার প্রাইস কত হতো? 500 টাকা। আমার প্রতিটা ইউনিটের আমার ভেরিয়েবল কস্ট ছিল 150 টাকা, তাহলে দুটোর জন্য হতো 300 টাকা। তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত? 200। আমার ফিক্সড এক্সপেন্স ছিল 35,000। তাহলে আমি দুইটা যদি সেল করি আমি ফিক্সড এক্সপেন্সকে 200 পর্যন্ত কভার করতে পারবো। তাহলে আমার লস হবে 34,800, তাই না? জি স্যার। তাহলে প্রথমটার জন্য আমার লস হয়েছে 34,900, তারপরে একটা জন বেশি করেছি কারণ আমার লস কমছে কত? 100। লস কমছে 200 টাকা। তার মানে আমার প্রতি ইউনিট ইনক্রিমেন্ট সেল করার কারণে আমার ফিক্সড এক্সপেন্স কভার হচ্ছে কত টাকা? 100 টাকা। 100 টাকা করে স্যার। 100 টাকা করে। তাহলে এইভাবে আমরা যদি যেতে থাকি তাহলে আমি দেখি যে আমি যদি 350টা ইউনিট সেল করতাম তাহলে আমার কি হতো? সে কোনো প্রফিট হতো না, লস হতো না। ব্রেক ইভেন পয়েন্ট হতো। তাহলে এই যে পয়েন্টটা এটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। আমরা যখন একবার এই ব্রেক ইভেন পয়েন্টে অ্যাচিভ করব
একবার যখন ব্রেক ইভেন পয়েন্ট অ্যাচিভ করব তখন প্রতিটা ইনক্রিমেন্টাল ইউনিটের জন্য আমার প্রফিট হবে তার কন্ট্রিবিউশন মার্জিনের সমান। তাহলে 351টা যদি সেল করি তাহলে এই একটা ইউনিট 350 কিন্তু ব্রেক ইভেন, তার মানে 351, তার মানে একটা বেশি ব্রেক ইভেন দিয়ে সেল করার জন্য আমার কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 100 টাকা। 100 কত 100। আমি আবার বলছি 100 স্যার। আমার 350 ছিল ব্রেক ইভেন পয়েন্ট, তাই না? আমি 351টা সেল করলে আমার ইউনিট ইনক্রিজ হচ্ছে কয়টা? একটা স্যার। একটা। আর আমার কন্ট্রিবিউশন মার্জিন ইনক্রিজ হচ্ছে কয়টা দেখি তো? কত ইনক্রিজ হচ্ছে? স্যার 100। Sure. তার মানে once you achieve the break even point, then per unit increase যদি হয়, সেল যদি আমরা প্রতি ইউনিট ইনক্রিজের জন্য আমার কি হবে? প্রফিটে 100 টাকা হবে। তাহলে 352টা যদি আমি সেল করি আমার প্রফিট কত হবে? 200 টাকা প্রফিট হবে। তাহলে 400টা যদি ইউনিট 100 সেল টাকা করি করে তাহলে বাড়বে। প্রফিট কত হবে? তাহলে 100 100 কত হবে? 4000 4000 400 যদি আমি 5000 সেল করি 5000 কত হবে? 5000 তাহলে 50 into 100 5000। আমি যদি 500 করি তাহলে কত হবে? জি স্যার। 500 যদি করি তাহলে কত হবে? 500 ইনটু 100। না, আমার হবে 150 into 100 10,000 স্যার 10,000 15000। 500 করলে 15,000 500 করলে 15000 হবে। আমি একটু দেখেন, আচ্ছা আমি যদি জাস্ট এই জায়গায় 500 বসাইতাম কত ফিক্সড কস্ট আমার ফিক্সড আর ভেরিয়েবল কস্ট হবে। এক্স্যাক্টলি ফিক্সড কস্ট আমরা অলওয়েজ কি ফিক্সড আমার ভেরিয়েবল কস্টই হবে। এক্স্যাক্টলি। ঠিক আছে, সো এই জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি সবাই? নেট প্রবলেম দিচ্ছিল এখানে। আমি কথাগুলো বুঝছি না আপনাদের। স্যার নেট প্রবলেম হচ্ছিল স্যার, এই কারণে বুঝতে পারিনি স্যার। আরেকবার একটু বুঝিয়ে দিতে বলছি। নেট বাফারিং হচ্ছে স্যার একটু। আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা যে কাজটা করছি এই প্রবলেমটা হলো যে আমরা একটা এক্সাম্পল নিয়ে কাজ করেছি, যেটা বলে দেওয়া আছে পার ইউনিট সেলিং প্রাইস হলো 250 আর ভেরিয়েবল কস্ট হলো 150। সো আমি যদি সেলস প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বাদ দেই তাহলে আমার পার ইউনিটের জন্য কন্ট্রিবিউশন মার্জিন হলো 100। আর ওই কোম্পানির জন্য আমার পার মান্থে ফিক্সড কস্ট দেওয়া আছে 35000। তো আমরা ডিফারেন্ট লেভেল অফ সেলস ভলিউমের জন্য আমরা বের করছি যে আমাদের আসলে নেট অপারেটিং প্রফিটে কি ধরনের ইমপ্যাক্ট করবে। তো আমরা একটা ইউনিট সেল করে দেখলাম যে আমার লস হচ্ছে 24900 টাকা। তার মানে এই একটা ইউনিটের জন্য আমি ফিক্সড এক্সপেন্স কভার করতে পেরেছি 100। দুটোর জন্য দেখেছি আমার লস হয়েছে 24800 টাকা। তাহলে দুটোর জন্য আমি ফিক্সড এক্সপেন্স কভার করতে পেরেছি 200, মিন্স কন্ট্রিবিউশন মার্জিনের সমান। তাহলে আমি যদি 350টা সেল করি তাহলে আমরা দেখছি যে আমার টোটাল ফিক্সড এক্সপেন্স যে 35000 এটাকে আমি কভার করতে পেরে। তাহলে সেই যে পয়েন্টে আমার কোনো প্রফিট এবং লস হবে না, অর্থাৎ আমার কন্ট্রিবিউশন মার্জিন এবং ফিক্সড এক্সপেন্স সমান হবে, সেই পয়েন্টটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। একবার যখন আমরা ব্রেক ইভেন পয়েন্টে রিচ করব তারপর প্রতি ইউনিট ইনক্রিমেন্টাল সেলের জন্য আমার কন্ট্রিবিউশন মার্জিনের সমান প্রফিট হবে। তাহলে আমি যখন 351টা সেল করব তাহলে একটা ইউনিটের জন্য আমার কন্ট্রিবিউশন মার্জিন 100 টাকা এবং এটাই আমার প্রফিট হবে। তো এই কথাটা আমরা বলেছি, ঠিক আছে স্যার। স্যার সিম্পল যদি মানে 350 ইউনিট থেকে 50 ইউনিট কম সেল করি তাহলে কি লস হচ্ছে ওই প্রপোর্শনে হবে? 100 ইনটু 50 এভাবে দেখেন 350টা করলাম, এখন কি হয়েছে দেখেন তো, 300 ইউনিট করলাম, কি হয়েছে তো দেখেন তো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি স্যার, 50 টাকা মতো জি বললাম। একটা জিনিস বুঝলেন স্যার? স্যার আপনি যে বললেন স্যার এই যে আমার বিপি পয়েন্ট থেকে আমি যতটুকু ইউনিট বেশি আপনার সেল করব সেক্ষেত্রে আমার কন্ট্রিবিউশন মার্জিনের সমান স্যার প্রফিট হবে স্যার। তাহলে এখানকার কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে স্যার ইনক্রিমেন্টাল কন্ট্রিবিউশন মার্জিনের জন্য, কন্ট্রিবিউশন মার্জিন ইনক্রিমেন্টাল কন্ট্রিবিউশন মার্জিনের জন্য। এবার আমরা একটু দেখেন আমার এই জায়গায় দেখেন, আমরা যদি এখানে আসি, সো ইনক্রিজ ইউনিট, ঠিক আছে। আমরা যদি এটাতে আসি, ইউনিট ইনক্রিজ করছে কত আগেরটা থেকে? 1 ইউনিট একটা স্যার। এটা 51 ইউনিট। সিএম ইনক্রিজ করছে কত যদি আমরা দেখি? কত? 5100। না, আচ্ছা ওই টার্গেটটা আমি চেঞ্জ করতে হবে। আমি একটা ইউনিটের জন্য এটা 350 দিয়ে আমার ব্রেক ইভেন আসবে। আমি ব্রেক ইভেনের পরে কথা বলেছি 350। তাহলে আমার সিএম ইনক্রিজ কত করেছে? 1 ইউনিট 100 3500 মাইনাস 35500 কত ইউনিট? 100 ইউনিট। এই যে কন্ট্রিবিউশন মার্জিন ইনক্রিজ করেছে 100, তাহলে আমার প্রফিট ইনক্রিজ করছে কত? 100 স্যার। 100। এবার পরেরটা আসি,
আমার কন্ট্রিবিউশন এই 400 মাইনাস আমার ব্রেক ইভেন কত আছে 350, তাহলে সেল ইনক্রিজ হয়েছে কত 50, 50 টাকা। আমার কন্ট্রিবিউশন মার্জিন ইনক্রিজ হয়েছে কত 5000 টাকা। তাহলে এটা কি আমার প্রফিটের সমান? জি স্যার, সমান জি আছে। স্যার। তাহলে আমরা বলছি ওয়ান্স উই অ্যাচিভ দ্য ব্রেক ইভেন পয়েন্ট, দেন পার ইউনিট ইনক্রিজ করার জন্য যতটুকু কন্ট্রিবিউশন মার্জিন ইনক্রিজ হবে সেটাই প্রফিটে কন্ট্রিবিউট হবে ইফ ফিক্সড এক্সপেন্স ডাজন্ট চেঞ্জ। ঠিক আছে, ফিক্সড এক্সপেন্স কনস্ট্যান্ট থাকতে হবে, সেটা অ্যাজিউম করে। ঠিক আছে, লেভেল অফ প্রোডাকশনের সাথে যদি ফিক্সড এক্সপেন্স ইনক্রিজ হয় তখন এটা চেঞ্জ হয়ে যাবে। সেটা ডিফারেন্ট ইস্যু। আমরা এখন পর্যন্ত ফিক্সড এক্সপেন্স চেঞ্জ হবে এরকম কোনো কথা বলি না। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে? স্যার এটা থেকে একটা ফর্মুলা বের করা যাবে না স্যার? একটু পরে ভাই আসতেছি। তাহলে এই পর্যন্ত আমরা বুঝে গেলাম, তাই না? জি স্যার। তো ব্রেক ইভেন পয়েন্ট আমরা কিভাবে বের করি সেটা আমরা বুঝে গেলাম। এটা আমরা বলেছি অলরেডি, এই প্রবলেমটাও আমরা অলরেডি বলেছি যে কি হবে। এই প্রবলেমটা আমরা একটু বলি যে if Acoustic company is currently selling 400 speaker per month and plans to increase to 425 speaker per month, the anticipated impact on profit can be computed as follows. আমাকে বলা হচ্ছে যে আমার Acoustic currently সেল করে কত ইউনিট? 400 ইউনিট, তাই না? একটু দেখাই তো। Acoustic currently সেল করে, কারেন্ট সেল আমি এই জায়গায় দেখি, কারেন্ট সেল 400 ইউনিট স্যার। 400 ইউনিট। তো 400 আমি বসালাম। 400 ইউনিট যদি সেল করে তাহলে তার অবস্থান কি হবে? 400 ইনটু 250। 50, তাহলে 400 আমি একটু জাস্ট এক্সেলের এই জিনিসটা করে দিই। তাহলে তার কন্ডিশন কি হবে দেখেন তো। 400 ইউনিট যদি সেল করে কারেন্ট স্ট্যাটাসে সে কত লাভ করতেছে? অপারেটিং প্রফিট 5000। 5000। এখন বলছে সে যদি 400 জায়গায় 425 ইউনিট সেল করে তাহলে কি অবস্থা হবে? তার আরো 2500 টাকা প্রফিট হবে। 425 কন্ট্রিবিউশন মার্জিনের সাথে স্যার এক্সট্রা ইউনিট স্যার গুণ করে দিব স্যার। 7500 টাকা প্রফিট হবে স্যার। তাহলে আমরা দেখি কি অবস্থা। তাহলে প্ল্যান হলো, তাহলে আমরা বলছি যে শেয়ার যদি 425 ইউনিট সেল করে তাহলে কি অবস্থা হবে সেটা আমরা এই জায়গায় বলেছি। এটাই বলছি যে 425 ইউনিট সেল করে তাহলে অ্যান্টিসিপেটেড ইমপ্যাক্ট কত হবে? আমরা এই জায়গায় বলছি 7500 টাকা। তাহলে ডিফারেন্সটা কত হবে দেখেন, যদি ডিফারেন্সে যান প্রফিটে ইমপ্যাক্টটা কত পড়বে? তা আমার ইনক্রিজ হচ্ছে সেলস কত ইউনিট? 25 ইউনিট। 25 ইউনিট, তাই না? তাহলে এই ইমপ্যাক্টটা যদি আমি এখানে ফেলি তাহলে কি অবস্থা হবে? দেখেন আমি যদি 25 ইউনিট ইনক্রিজ হয় তাহলে আমার প্রফিট ইনক্রিজ হবে কত? 2500 টাকা। তাহলে আমাদের কারেন্ট স্টেটে আমরা সেল করছি 400 ইউনিট, 400 ইউনিটের জন্য আমার প্রফিট হচ্ছে 5000, আর 425 ইউনিট সেল করলে আমার প্রফিট হবে 7500। তার মানে আমার কি হচ্ছে? প্রফিটে ইনক্রিজ হচ্ছে, তাই না? জি স্যার। তো এটাই আমার কথা ছিল। জাস্ট 1 মিনিট আমাকে একটু সময় দিন। ওকে স্যার। রাসেল আহমেদ ভাইয়া, আপনি মাইকটা অফ করে রাখেন, যখন কথা বলবেন তখন আবার অন করে নিন। সো আমাদের কি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। জি স্যার। ওকে, সরি আজকে আসলে খুব ডিফিকাল্ট টাইম যাচ্ছে আমার। সো আমরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি। আমরা
আমরা এরপরে যদি যাই তাহলে আমরা কি বের করেছি, আমরা যদি এখানে আসি তাহলে আমাদের দেখেন আমরা যদি ভেরিয়েবল এক্সপেন্স রেশিও বের করতে যাই, ভেরিয়েবল এক্সপেন্স রেশিও বের করি, তাহলে এটা কিভাবে আমরা করব, আমরা যদি রেশিও বের করতে চাই ধরেন এখানে আমরা একটা রেশিও বের করব, রেশিও। তাহলে এই যে ভেরিয়েবল এক্সপেন্স কে যদি আমরা পার ইউনিট ভেরিয়েবল এক্সপেন্স কে যদি আমরা পার ইউনিট সেলস প্রাইস দিয়ে ভাগ করি তাহলে যেটা বেরোবে সেটাকে বলা হয় ভেরিয়েবল এক্সপেন্স রেশিও। এটা সবাই বুঝতে পেরেছেন? আমরা বলছি আমরা পার ইউনিট ভেরিয়েবল এক্সপেন্স কে যদি আমরা সেলস প্রাইস দিয়ে ডিভাইড করি তাহলে যেটা বেরোবে সেটাকে বলা হয় ভেরিয়েবল এক্সপেন্স রেশিও, ঠিক আছে? আর আমরা কন্ট্রিবিউশন মার্জিন কে যদি সেলস প্রাইস দিয়ে ভাগ করি তাহলে এটাকে বলা হবে সিএম রেশিও। এই দুটো নিয়ে কি কারো কোনো ইস্যু আছে? আমরা আবার বলি পার ইউনিট ভেরিয়েবল কস্টকে যদি আমরা সেলস প্রাইস দিয়ে ভাগ করি তাহলে এটাকে বলবো ভেরিয়েবল এক্সপেন্স রেশিও। পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিনকে যদি আমরা সেলস প্রাইস দিয়ে ভাগ করি তাহলে যেটা বেরোবে সেটাকে বলবো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, ঠিক আছে? জি তাহলে স্যার। ভেরিয়েবল এক্সপেন্স রেশিও এবং কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কিভাবে বের করতে সেটা আমরা জানলাম, তাই না? গুড। সো তারপর যদি আমরা আসি, অলরেডি আমরা জানি, এবার আসি একটু দেখি এই প্রবলেমটা সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। If Acoustic Concepts plans a taka 30,000 increase in sales during the coming month, for example, ধরুন আগে সে সেল করতে কত, কারেন্টলি সে সেল করে কত 1 লাখ, তাই না? কারেন্টলি সে 400 ইউনিট সেল করছে না, কারেন্টলি সে 400 ইউনিট সেল করেছে। তো তার প্ল্যান হলো, তার প্ল্যানে যদি যাই তার প্ল্যানে সে বলছে যে যদি পার মান্থ সে 30,000 টাকা বেশি সেল করে, দেখেন প্ল্যান হলো if Acoustic Concepts plan a টাকা 30,000 increase in sales during the coming month, তো 30,000 যদি আমার সেল করে, বেশি সেল করে, তাহলে আমার টোটাল এটা করার আগে আপনি ইনক্রিজ প্ল্যান করতে কত, ইনক্রিজ কত করবে 1,30,000 ইনক্রিজ করবে কত পার্সেন্ট 30,000, তাই না? তাহলে টোটাল কত হবে, নিউ সেলস কত হবে 1,30,000 প্লাস 30,000, তাহলে 1,30,000 হবে নিউ সেলস, তাই না? এখন আমাকে বলে যদি 1,30,000 হয় তাহলে তার ভেরিয়েবল কস্ট কত হবে, ওই রেশিও অনুযায়ী হবে। তাহলে এটা ইনটু ভেরিয়েবল এক্সপেন্স রেশিও আমার কত আছে 60%, এটা তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত হবে, এটা মাইনাস এটা। যদি তার ফিক্সড এক্সপেন্স চেঞ্জ না হয়, ফিক্সড এক্সপেন্স একই থাকবে, তাহলে তার প্রফিট কত হবে এত টাকা। তাহলে আমার ডিফারেন্স কত আসতেছে, 1,30,000 মাইনাস 1,00,000, আমি এটা এভাবে বসে দিতে পারি। তাহলে তার প্রফিট ইনক্রিজ করতেছে কত 12,000 টাকা। এটা আমি এভাবে না করে অন্যভাবে করতে পারি। কিভাবে করতে পারি, যে সে যদি 30,000 টাকা সেলস বাড়াইতে চায় তাহলে ইনক্রিমেন্টাল কন্ট্রিবিউশন মার্জিন কত হবে, তা 30,000 টাকা বাড়বে সেলস ইনটু কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কত 40%, সমান কত, যেহেতু ফিক্সড এক্সপেন্স চেঞ্জ হচ্ছে না তাহলে ইনক্রিমেন্টাল কন্ট্রিবিউশন মার্জিন যত হবে সেটা কি হবে, প্রফিট ইমপ্যাক্ট করবে। তার মানে ইনক্রিমেন্টাল এসিএম মার্জিনটা কি হবে আলটিমেটলি ইনক্রিমেন্টাল। এই কথাটা আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। আমি আবারও বলি, নরমালি আমাকে যখন বলে যে 30,000 টাকা আমরা সেলস বাড়াবো, ইনক্রিজ করব, তখন আমাকে ইনকাম স্টেটমেন্ট করেও দেখাতে পারি অথবা আমি সহজভাবে দেখাতে পারি। কিভাবে দেখাতে পারি, আমি জানি যে আমার ইনক্রিমেন্টাল সেলস ছিল 30,000, তো ইনক্রিমেন্টাল সেলস কে যদি আমি কন্ট্রিবিউশন মার্জিন যে রেশিও আছে সেটাকে মাল্টিপ্লাই করি তাহলে আমার ইনক্রিমেন্টাল কন্ট্রিবিউশন মার্জিন কত সেটা বেরিয়ে যাবে, ঠিক আছে? কিভাবে বেরোবে, আমার ইনক্রিমেন্টাল সেলস আমি লিখবো, ইনক্রিমেন্টাল সেলস ছিল আমার 30,000, সিএম রেশিও কত, উপরে দেখেন কত বলা আছে 40%, তাহলে ইনক্রিমেন্টাল
প্রফিট সেম কত? 12,000। 12,000। 12,000। যেহেতু আমার ফিক্সড এক্সপেন্সে কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে আমরা বলতে পারি যে ইনক্রিমেন্টাল প্রফিট কত? 12,000। এই কথাটাই এখানে বলা হয়েছে। স্যার একটা প্রশ্ন, হ্যাঁ প্লিজ। ইনক্রিমেন্টাল প্রফিট যেটা স্যার বা ইনক্রিমেন্টাল সেলস, এটা তো স্যার আপনার কাভারিং ফিক্সড কস্ট, এরকম কি কিছু উল্লেখ থাকবে নাকি স্যার আমাদের বের করে নিতে হবে? আপনাকে যদি ফিক্সড এক্সপেন্সে কোনো চেঞ্জ হয় তাহলে সেটা বলে দিবে যে ফিক্সড এক্সপেন্স চেঞ্জ হবে, আর যদি চেঞ্জ না হয় বলতেও পারে নাও বলতে পারে, ঠিক আছে? যদি না বলে ফিক্সড এক্সপেন্সের কোনো কথা, তাহলে ধরে নিতে হবে ফিক্সড এক্সপেন্স ফিক্সড আছে। স্যার এখানে তো আমার 350 ইউনিট সেল করতে হবে, মানে মানে রিচ দা ব্রেক ইভেন, স্যার তারপরে ইনক্রিমেন্টাল সেলস আসতে পারে। এখন স্যার তার আগেও যদি আগে একটা ফিগার দিয়ে বলে ইনক্রিমেন্টাল সেলস, সেক্ষেত্রে তাহলে ফিক্সড কস্ট কভার করে নিতে হবে। এক মিনিট, আমরা যে কারেন্ট স্টেটে আছে, কারেন্ট স্টেটে কি এটা সিবিপি অবস্থায় আছে না প্রফিট অবস্থায় আছে? না, এটা স্যার আপনার ব্রেক ইভেন, স্যার ব্রেক ইভেনের পরে প্রফিট কন্ডিশনে আছে। এক্স্যাক্টলি। এখন যদি এই জায়গায় আমার হতো যে আমাকে 200 ইউনিট সেল করে, ঠিক আছে, তারপর ম্যানেজমেন্ট বলতেছে যে আমরা কি করব, এটার উপর বেস করে আমরা কি করব, ওটার প্রফিট বা এটা পোরশনটা বের করব স্যার। তাহলে 200 ইউনিট সেল করলে আমার কি হতো? লস হতো আমার কত টাকা? 45,000 টাকা। তাহলে 15,000 টাকা লস হতো, তাই না? এখন ম্যানেজমেন্টের ইয়ে হলো যে আরো 30,000 টাকা সে কি করবে, সেল বাড়াবে। এখন বাড়ালে কি অবস্থা হবে দেখেন তো, 12,000 টাকা প্রফিট হবে, তাই না? এখন 12,000 টাকা যদি প্রফিট হয় তাহলে তার চেঞ্জ হচ্ছে কত টাকা দেখেন, টোটাল প্রফিট আগে ছিল মাইনাস 15,000 টাকা নেগেটিভ ছিল, মাইনাস 15। জি স্যার। এখন যদি 30,000 টাকা সেল করে তারপর তার লস কত থাকে? মাইনাস 3,000 আরো টাকা। 3,000 টাকা লস থাকে স্যার। কিন্তু স্যার ডিফারেন্সটা কোথায়? পজিটিভ 12,000। তার মানে 12,000 টাকা প্রফিট করছে 30,000 সেল থেকে, সে কি করছে, তার লস 12,000 টাকা কমায় এখন কত আছে? 3,000 টাকা আসছে, তাই না? 3,000 টাকা আসছে, এই লস যে কমে 12,000 গেছে। টাকা আসছে, কি পজিটিভ কন্ট্রিবিউশন আসছে না? জি স্যার। এই যে 12,000 টাকা আসছে, এটা কোথা থেকে আসছে? এখান থেকে আমরা বলতে পারি ইনক্রিমেন্টাল সিএম। এই ইনক্রিমেন্টাল সেল থেকে। জি স্যার। ইনক্রিমেন্টাল সিএমটা কি করছে? তো তার লসটাকে 12,000 টাকা পর্যন্ত কি করছে, কমাইছে, একই কথা। কভার করছে। জি স্যার। থ্যাংক ইউ স্যার। এরপরে দেখেন কি বলছে, যে এবার আমরা বলছি সিবিপি অ্যানালাইসিসে আমরা অনেকগুলো কথা বলি। সো আমরা একটু আগে দেখছি যে সেলস এমন যদি চেঞ্জ হয় তাহলে কি অবস্থা। এবার দেখেন আমরা কি বলছি, চেঞ্জ ইন ফিক্সড কস্ট এন্ড সেলস ভলিউম যদি চেঞ্জ হয় তাহলে কি হবে। Assume there are no other factor to be considered. The increase in the advertisement budget should be approved. এই প্রবলেমটা দেখেন, purchasing concept is currently selling 400 speaker per month, আমরা জানি। The sales manager feels that a টাকা 10,000 increase in the monthly advertising budget would increase monthly sales by 30,000 টাকা. Should the advertising budget be increased? Advertisement budget increase করবো না করবো না? তাহলে আমরা যদি যাই সেই প্রবলেমটাই আমরা আবার যাই। এই প্রবলেমটা কি ছিল, কারেন্টলি আমার 400 ইউনিট সেল করা হয়, কত ইউনিট? 400 ইউনিট সেল করা হয়, ঠিক আছে? 400 ইউনিট সেল করা হয়। এখন সেলস ম্যানেজার প্রপোজাল শীট কি ছিল বলেন? সেলস ম্যানেজার প্রপোজ করছে 30,000 ইউনিট, 30,000 ইনক্রিমেন্ট হবে। 10,000 অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স যদি আমরা করি তাহলে সেলস ইনক্রিজ হবে 30,000 টাকা। আমরা এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করব কি না সেটা আমাদের কথা বলেছে, ঠিক আছে? তা আমাদের প্রপোজ কত? ইনক্রিজ ইনক্রিমেন্টাল সেলস 30,000, 30,000 টাকা। আর আমার ফিক্সড এক্সপেন্স ইনক্রিজ কত হচ্ছে? 10,000 টাকা, ঠিক আছে? তাহলে এই 30,000 টাকা ইনক্রিজের জন্য আমার ভেরিয়েবল এক্সপেন্স রেশিও কত হবে? 60%, 18,000 টাকা। 18,000 টাকা। তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত টাকা? 12,000 টাকা প্রফিট হবে স্যার। মানে 10,000। তাহলে প্রফিট কত আসতেছে? মানে স্যার আপনার ফিক্সড কস্ট কভারেজ 2,000 টাকা প্রফিট হচ্ছে। তাহলে আমাদের যদি এই যে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সের জন্য আমার কি প্রফিট হচ্ছে না হচ্ছে না? যেহেতু প্রফিট হচ্ছে, পজিটিভ প্রফিট আসছে, তাহলে আমরা কি করব? এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করব, ঠিক আছে? অ্যাকসেপ্ট করব। ঠিক আছে? যদি
প্রফিট ইনক্রিজ না হতো তাহলে আমরা কি করতাম, এই প্রপোজালটা রিজেক্ট করতাম। জি। সো এই ধরনের সিনারিও যদি থাকে, তারা একটা প্রপোজাল দেয় যে একটা ফিক্সড এক্সপেন্স করবে এবং এটার এগেইনস্টে সেলস ইনক্রিজ হবে। সো আমাদের কি করতে হবে, আমাদের বটম লাইন অর্থাৎ প্রফিটে এই ডিসিশনটা নিলে প্রফিটে কি ধরনের ইমপ্যাক্ট করবে সেটার উপর বেস করে আমাকে ডিসিশন নিতে হবে। যদি প্রফিটে ইনক্রিজ করে তাহলে আমরা বলবো যে এই প্রপোজাল অ্যাকসেপ্ট করবো, যদি না হয় তাহলে আমরা বলবো যে আপাতত দৃষ্টিতে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে এটা প্রফিট ইনক্রিজ করতেছে না। সো এই বেসিসে আমরা বলতে পারি যে আমরা এই ডিসিশনটা অ্যাকসেপ্ট করবো না। বাট এটা ডিসিশনটা নেওয়ার আগে আমাদের কি করতে হবে, অন্যান্য ফ্যাক্টর গুলো কনসিডার করতে হবে। আমরা জানি না যে অন্য ফ্যাক্টর কি আছে মার্কেটে, তো আদার ফ্যাক্টর গুলো কি করতে হবে, কোনো কোয়ান্টিটি ডিসিশন না হলে আদার ফ্যাক্টর গুলো, বাট অন দ্য বেস অফ অনলি ফাইন্যান্সিয়াল স্ট্যান্ড পয়েন্ট আমরা এই ডিসিশনটা অ্যাকসেপ্ট করতে পারি না। ঠিক আছে, একটা কথা মনে রাখবেন, ডিসিশন অনলি ফাইন্যান্সিয়াল ফ্যাক্টস এবং ফিগারের উপর হয় না, ফাইন্যান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল এই দুইটা জিনিস কনসিডার করে ডিসিশন নেওয়া হয়। আমরা তো আপাতত দৃষ্টিতে এই জায়গায় দেখতেছি যে প্রফিট ইনক্রিজ করছে, কিন্তু যদি আমি আমার নন ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরগুলো কনসিডার করি, হয়তো কোম্পানির রেপুটেশন রিস্ক থাকতে পারে বা আদার কোনো রিস্ক থাকতে পারে। সো ডিসিশন নেওয়ার আগে আমাদেরকে ওই জিনিসগুলো কি করতে হবে, কনসিডার করতে হবে। ঠিক আছে, তো আমরা অলরেডি এই কথাটা বলেছি। আমরা যে কাজটা করি মোটামুটি আমাদের এই প্রবলেমগুলো আমরা সবাই জানি পারবো। আমি যে কাজটা করি এখন আপনাদেরকে ব্রেক ইভেন অ্যানালাইসিস কিভাবে করে সেটাতে আমরা চলে যাই। একটু পরে যখন আমরা একটা কম্প্রিহেনসিভ প্রবলেম সলভ করব তখন আমাদের মোটামুটি সবগুলো জিনিসই কভার হয়ে যাবে। ঠিক আছে, ব্রেক ইভেন পয়েন্ট বলতে আমরা আসলে কি বুঝি? ব্রেক ইভেন পয়েন্ট বলতে আমরা বুঝি যে সেই ধরনের পয়েন্টে যে পয়েন্টে আমাদের প্রফিট এবং লস হয় না। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দিন। ভাই সিএম রেশিওর ফর্মুলাটা কেউ একটু বলতে পারবেন? ভুলে গেছি, খেয়াল করিনি তো। সিএম রেশিও হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই সেলস ইনটু 100%। আচ্ছা ঠিক আছে, কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে যে এক ইউনিটের কন্ট্রিবিউশন কতটুকু, ওটা না? হ্যাঁ 100 বাই সেলস থেকে হচ্ছে ভেরিয়েবল এক্সপেন্স যখন বাদ দিবেন তখন ওইটা পাবেন, কন্ট্রিবিউশন মার্জিনটা পাবেন। সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই হচ্ছে আলটিমেটলি সেলস। এটা করলে সিএম রেশিও, তখন রেশিও বের হয়ে যাবে। জি, কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই কি জানি বলুন? সেলস কে ডিভাইড করতে হবে। আচ্ছা, ভেরিয়েবল এক্সপেন্স রেশিও আপনি লেখেন ইউনিট, আমি বলি ইউনিট সেলিং প্রাইস ভাগ ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন, সরি ইউনিট ভেরিয়েবল কস্ট সমান সমান আপনার বেরোবে হলো ভেরিয়েবল কস্টের পার্সেন্টেজ। আচ্ছা ঠিক আছে। আপনি কন্ট্রিবিউশন মার্জিনের ফর্মুলাটা জানতে চাইলেন না? না না না, ওই যে মানে উনি চাচ্ছিল ওই যে ভেরিয়েবল কস্টের পার্সেন্টেজ, ইউনিট ধরে করলে ইউনিট সেলিং প্রাইস ভাগ ইউনিট মানে ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু ভেরিয়েবল কস্ট পার্সেন্ট, মানে আমার টোটাল সেলিং প্রাইসে ভেরিয়েবল কস্ট কত পার্সেন্ট। আচ্ছা, আমি আসলে প্রথমে শুনলাম উনি জানতে চাচ্ছেন কন্ট্রিবিউশন মার্জিন পার্সেন্টেজটা, মানে যেভাবে বের করে সিএম রেশিওটা, কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা যেটা, সরি ওইটা হচ্ছে আপনার পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন কে পার ইউনিট সেলিং প্রাইস দিয়ে ডিভাইড করতে হবে। জি জি দেন 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আপনি রেশিওটা পেয়ে যাবেন পার্সেন্টেজে। হ্যাঁ। সরি সবাইকে আসলে। আচ্ছা, আপনারা সবাই আছেন তো নাকি? জি স্যার, ক্যারি অন করেন স্যার। আসলে আজকে ডিফিকাল্ট হয়েছে। ব্রেক ইভেন পয়েন্টে আসলে দুইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি, একটা ইকুয়েশন মেথড আর একটা কন্ট্রিবিউশন মার্জিন মেথড। তো আমরা একটু ব্রেক ইভেন পয়েন্টে কিভাবে ক্যালকুলেশন করে আমরা একটু দেখে আসি। আমাদের অকাস্টিং এর এই প্রবলেমটা নিয়ে আমরা কাজ করব। নরমালি আমরা যখন বলি আমরা প্রফিট বের করি কিভাবে, সেলস প্রাইস থেকে আমরা কি করি, টোটাল কস্টকে বাদ দিই, বাদ দিলে আমার কি থাকবে, এটা তো আমার ফর্মুলা থাকে নাকি? জি স্যার। এটা তো ফর্মুলা নাকি, না আর কোনো ফর্মুলা আছে? না স্যার। তার মানে আমার সেলস প্রাইস থাকবে, এটা থেকে আমরা কি করব,
মাইনাস করব ভেরিয়েবল কস্ট, মাইনাস ফিক্সড কস্ট। তারপর আমরা মাইনাস করব ফিক্সড কস্ট, তাহলে আমার কি আসবে? মানে সবাই কি এগ্রি করেন? এই যে ফর্মুলাটা আমি লিখেছি এটা কি সবাই এগ্রি করেন? জি স্যার। জি স্যার। স্যার এটা তো আমরা কি গত অঙ্কে এই ধরনের কাজই তো করছিলাম, ভেরিয়েবল কস্টিং এর। শিওর। তার মানে এটা আমরা এগ্রি করছি যে সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট ইকুয়াল টু প্রফিট। তাহলে আমাদের এট ব্রেক ইভেন লেভেলে আমার প্রফিট কি হবে? তাহলে ব্রেক ইভেন পয়েন্ট আমরা এটা বলতে পারি না, প্রফিট 0 হবে স্যার। সেলস প্রাইস মাইনাস বিসি মাইনাস এফসি 0 ইকুয়াল টু 0। এটা কি আমরা বলতে পারি? জি স্যার। জি স্যার। এই যে মেথডটা, ইকুয়েশনটা, এটাকে বলা হয় ইকুয়েশন মেথড। কিভাবে বলা হয়? ধরে নিলাম যে আমার পার ইউনিট সেলস প্রাইস কত? 250 টাকা, তাই না? ভেরিয়েবল কস্ট কত? 150 টাকা। এখন আমি ব্রেক ইভেন পয়েন্ট জানি না, আমাকে বলা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে। আমি অ্যাজিউম করে নিলাম that x units need to sell to achieve break even, ঠিক আছে? আমরা ধরে নিলাম কত ইউনিট সেল করতে হবে? x ইউনিট সেল করতে হবে, এটাকে আমরা ধরে নিয়েছি। তাহলে আমার টোটাল সেলস প্রাইস কত হবে? 250 x। আর কোনো সন্দেহ আছে? মাইনাস আমার ভেরিয়েবল কস্ট কত হবে? 150x 150x মাইনাস ফিক্সড কস্ট কত আছে? 35000। আর প্রফিট কত? 0। তাহলে আমরা যদি এই জায়গায় আসি, 250 থেকে 150x বাদ দিলে কত থাকে? 100x। তাহলে ইকুয়াল টু 35000 যদি রাইট সাইডে নিয়ে যায় তাহলে কত আসবে? 35000। x সমান কত আসবে? 350 বলেন 35000 বাই 100 350। তাহলে সমান কত হবে? 350 ইউনিট। তাহলে এই যে 350 ইউনিট বের করলাম, এটা কোন মেথড ইউজ করে বের করলাম? ইকুয়েশন মেথড। ইকুয়েশন মেথড। তাহলে ইকুয়েশন মেথডে আমরা কি করতে পারি? ব্রেক ইভেন পয়েন্টটা বের করতে পারি। এখন আমাকে বললো যে সবকিছু ঠিক আছে, আমার টার্গেট প্রফিট হলো 20000, আমি টার্গেট প্রফিট করতে চাই, ঠিক আছে? টার্গেট প্রফিট কত? 20000। তাহলে আমাকে কত ইউনিট সেল করতে হবে? কত ইউনিট আমাকে সেল করতে হবে? কারণ আমি যদি টার্গেট প্রফিট 20000 বলি, তাহলে আমাকে কত ইউনিট সেল করতে হবে সেটা বলতে হবে। তাহলে আমার এই জায়গায় কি আসবে? আমার টার্গেট প্রফিট কত? আগে ব্রেক ইভেনে 0 ছিল, এখন আমার টার্গেট প্রফিট কত? 20000। তাহলে 20000 আর 35000 যদি গুণ করি তাহলে কত হবে? 55000। তাহলে আমার এখানে কত হবে? 55000। 55000 কে যদি ভাগ করি তাহলে কত হবে? 550। তাহলে 550 ইউনিট যদি সেল করি তাহলে আমার কি হবে? টার্গেট প্রফিট 20000 হবে। এই দুটো বুঝছেন যে ব্রেক ইভেন কিভাবে বের করতে হবে অথবা টার্গেট প্রফিট কিভাবে বের করতে হবে? জি স্যার। ইকুয়েশনের ব্যাপারটা স্যার আরেকবার একটু ক্লিয়ার করে দেন স্যার, ইকুয়েশনের ব্যাপারটা। আমরা ইকুয়েশনটা যেটা বলেছি, আমরা বলছি যে নরমালি আমার ব্রেক ইভেন পয়েন্ট ইকুয়েশন মেথডটা হলো সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট কত? 0, তাই না? এটা তো ঠিক আছে। এখন আমাকে বলছে যে ভাই ব্রেক ইভেন পয়েন্ট অ্যাচিভ করতে যা। সো আমার যদি ব্রেক ইভেন পয়েন্ট অ্যাচিভ করতে যায় তাহলে কত ইউনিট সেল করতে হবে? আমি তো জানি না কত ইউনিট সেল করতে হবে। ধরে নিলাম যে x ইউনিট সেল করতে হবে, তাহলে আমার সেলস প্রাইস কত হবে? প্রতি ইউনিটের দাম কত ছিল? 250। তাহলে x ইউনিটের দাম কত হবে? 250 মাইনাস আমার ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত ছিল? 150। তাহলে x ইউনিটের জন্য কত হবে? 150x। আর আমার ফিক্সড কস্ট 35000 ছিল, তাহলে আমার ব্রেক ইভেন কত হবে? 0। ব্রেক ইভেনে কোনো প্রফিট হবে না, ঠিক আছে? জি স্যার। তাহলে আমি যদি এই জায়গায় আসি, 250 থেকে 150x বাদ দিলে কত থাকবে? 100x। আর 35000 যে এখানে নেগেটিভ আছে যদি রাইট পাশে নিয়ে যায় তাহলে কত হবে? 25000। জি স্যার। কোন সন্দেহ আছে? না স্যার। সন্দেহ নাই। তাহলে x সমান কত হবে? এই 35000 ভাগ কত? ডিভাইড বাই 100। 100। তাহলে আমার কত আসছে? 350।
350 ঠিক আছে? জি স্যার। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? আছে? হ্যাঁ স্যার। ওকে, মানে এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। এবার আমাকে বলছে যে না এইটা ব্রেক ইভেন না, আমাকে বলছে যে ভাই আমি ব্রেক ইভেনে যাচ্ছি না, আমি টার্গেট প্রফিট অ্যাচিভ করতে চাই 20,000, অর্থাৎ আমি এই মাসে 20,000 টাকা প্রফিট করতে চাই, তাহলে আমার কতগুলো ইউনিট সেল করতে হবে? তাহলে আমার তো আমি ধরে নিলাম যে এই 20,000 ইউনিট সেল করতে হলেও আমার কত x ইউনিট সেল করতে হবে, কারণ x এর মান তো আমি জানি না, বের করতে হবে। তাহলে আমার সেলস প্রাইস কত হবে? 20x, ভেরিয়েবল কস্ট কত হবে? 150x, আমার ফিক্সড কস্ট কত? 35,000। কিন্তু এই জায়গায় আমার কি হবে? প্রফিট টার্গেট কত হবে? 20,000। 20,000 যদি প্রফিট টার্গেট হয় তাহলে আমার কত ইউনিট সেল করতে হবে? 550 ইউনিট। 550 ইউনিট। ক্লিয়ার? জি স্যার। এই জিনিসটাকে বলা হয় ইকুয়েশন মেথড। এবার আমরা কন্ট্রিবিউশন মার্জিন মেথডে যদি যাই, তাহলে স্যার টার্গেট প্রফিট আর ফিক্সড কস্ট যোগ করলে যেটা হয় এটা 55। আমি আবারও বলছি, এখানে দেখেন ফর্মুলাটা কি? সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট এগুলো প্রফিট, তাই না? ব্রেক ইভেন হলে প্রফিট 0 হবে, আর প্রফিট যদি দেওয়া থাকে তাহলে সেই প্রফিটটা প্রফিটের জায়গায় বসিয়ে দিবেন, তাহলে তো হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আমি বললাম যে আমার যদি প্রফিট দেওয়া থাকে তাহলে প্রফিটের জায়গায় আমি প্রফিট অ্যামাউন্টটা বসিয়ে দিব, আর যদি আমার ব্রেক ইভেনে বলে প্রফিটের জায়গায় আমি 0 বসাবো। জি স্যার। ধরেন আমার প্রফিট 20,000 না, আমার বললো যে না আমার টার্গেট প্রফিট 2,50,000 টাকা টার্গেট প্রফিট করতে চাই, তাহলে আমি প্রফিটের জায়গায় 50 বসিয়ে দিই। তাহলে আমাকে দেখেন 50,000 প্লাস 35,000 সমান হলো 85,000। আমি কতগুলো ইউনিট সেল করতে হবে? 850 ইউনিট। 850 ইউনিট সেল করতে হবে। জি স্যার। ঠিক আছে? ধরেন আপনাকে বললো না 50,000 না, আমি 3 লাখ টাকা প্রফিট করতে চাই, তাহলে আমার কি করতে হবে? আপনি 3 লাখ টাকা বসে দিন, তাহলে আমার কতগুলো ইউনিট সেল করতে হবে? 3,300। আমি 30 লাখ বসে দিচ্ছি, নাকি 3 লাখ বসেছি? 3 লাখই বসাইছিলাম স্যার। ওকে, তাহলে কতগুলো ইউনিট সেল করতে হবে? 3,350। আমি জাস্ট ফর্মুলা দিয়ে দিয়েছি, যার কারণে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আপনাকে কি করতে হবে? ম্যানুয়ালি করতে হবে। ওকে, এবার কন্ট্রিবিউশন মার্জিন মেথডোলজি ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে করতে হয়? তাহলে ব্রেক ইভেন পয়েন্ট সবসময় কি হবে কন্ট্রিবিউশন মার্জিন মেথডে? আমার যে ফিক্সড এক্সপেন্স আছে, ফিক্সড এক্সপেন্সকে আমার সিএম রেশিওতে ভাগ করতে হবে। কি করতে হবে? সিএম রেশিওতে ভাগ করতে হবে। আমার ফিক্সড এক্সপেন্স কত ছিল প্রথমে? 35,000। আমার সিএম রেশিও কত ছিল? 0.4%। তাহলে আমার ব্রেক ইভেন কত আসছে? স্যার এটা অ্যামাউন্টের ক্ষেত্রে না স্যার, ইউনিটের ক্ষেত্রে না। না, ইউনিটের ক্ষেত্রে আমরা আসতেছি। জি স্যার। তাহলে আমার ব্রেক ইভেন, আচ্ছা আমি এই জায়গায় লিখে দাও তো ব্রেক ইভেন অ্যামাউন্ট। ঠিক আছে? এবার যদি আমরা ব্রেক ইভেন পয়েন্ট বের করতে চাই তাহলে কি হবে? ফিক্সড এক্সপেন্স তাহলে দেখেন কি হচ্ছে, ফিক্সড কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট প্লাস সিএম পার ইউনিট। সিএম পার ইউনিট। তাহলে আমার কি অবস্থা হবে? সিএম কত? ফিক্সড কস্ট আছে 35,000, সিএম পার ইউনিট কত? 100। তাহলে আমার কতগুলো ইউনিট সেল করতে হবে? 350। 350 ইউনিট। তাহলে কি আমরা বের করতে পারবো? এবার টার্গেট অ্যামাউন্ট টু অ্যাচিভ 20,000 প্রফিট। ফিক্সড এক্সপেন্সের সাথে অ্যামাউন্টটা যোগ করে দিলে তো আর সিএম ইউনিট। তাহলে আমার কি হচ্ছে দেখেন, তাহলে আমরা কি করব? ফিক্সড এক্সপেন্স প্লাস টার্গেট প্রফিট বাই ডিভাইডেড বাই, এখন আমি কি করছি? অ্যামাউন্ট বের করছি, তাহলে কি হবে? সিএম রেশিও। আর যদি আমি ইউনিট করতাম, সিএম ইউনিট ইজ টার্গেট সেলস ইউনিট টু অ্যাচিভ 20,000 প্রফিট, তাহলে কি হতো? ফিক্সড এক্সপেন্স আমরা কি করতাম? সিএম পার ইউনিট ধরে যদি ভাগ করতাম তাহলে বেরিয়ে যেত। এরপর যদি কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? আমরা যদি তাহলে করি, আমাদের উপরের প্রবলেমটা ছিল আমরা কতগুলো টার্গেট প্রফিট অ্যাচিভ করব? 20,000। তাহলে আমার 35,000 ফিক্সড এক্সপেন্স প্লাস টার্গেট প্রফিট হলো 20,000 আর 100 সিএম পার ইউনিট।
আমরা দেন 20,000 ইউনিট করতে হলে কত ইউনিট সেল করতে হবে? 550 ইউনিট। আর আমি যদি অ্যামাউন্ট আসতাম তাহলে কি হইতাম? 35,000 প্লাস 20,000 বা 40% প্লাস মার্জিন কত? 13,75,000। সরি, ঠিক আছে? সরি, 1,37,500। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আমরা পারবো এটা? জি স্যার। সো আমরা সেম এই জিনিসগুলো বুঝে গেছি, আমরা একটু বইতে চলে যেতে পারি। আপনার তো এই জায়গায় দরকার নেই। সো এই প্রবলেমটাই আমরা অলরেডি করেছি এখানে। সিভিপি রিলেশনশিপ অলরেডি আমরা ডান। আচ্ছা, সিভিপি গ্রাফ নিয়ে আমরা একটু কথা বলি। সবাই কি দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। জি স্যার। এখানে দেখেন, আমরা যখন সিভিপি গ্রাফ তৈরি করি, এই সিভিপি গ্রাফ অনেক সময় ব্রেক ইভেন চার্টও বলা হয়। সো নরমালি সিভিপি গ্রাফটা দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখতে পাচ্ছি। এই যে আমার হরিজন্টাল এক্সিসটা আছে, এটাকে বলা হয় ভলিউম ইন স্পিকার সোল, আর আমার যে ভার্টিক্যাল এক্সিসটা আছে এটাকে বলা হয় আমাকে অ্যামাউন্ট বলা। তাহলে দেখেন, আমি যদি 0 ইউনিট সেল করি, একটু আসি দেখানোর জন্য একটু আসি। ধরেন আমি এই জায়গায় আসি, নাম্বার অফ ইউনিট, ঠিক আছে, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, টোটাল, ঠিক আছে। আমি যদি 0 ইউনিট সেল করি, আমার ভেরিয়েবল কস্ট কত হবে? 0 এত ইনটু 150, তাই না? পার ইউনিট তো 150, তাহলে 0। ফিক্সড কস্ট কত হবে আমার? 3,535। তাহলে ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট, তাই না? জি স্যার। এটা নিয়ে এই জায়গায় কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, কনফিউশন একটা বলেন। আমি যদি 1 ইউনিট সেল করি তাহলে কি অবস্থা হবে? ভেরিয়েবল কস্ট 150 টাকা যোগ হবে স্যার। 2 30 40 75 100 200 350 400 450। আমি জাস্ট ধরে নিলাম এতগুলো ইউনিট আমরা কি করব? সেল করব। তাহলে আমাদের ঘটনাটা কি হবে একটু দেখি। দেখেন, তাহলে কি আমি বের করে ফেলতে পারছি যে আমার 350 ইউনিটের জন্য আমার কি অবস্থা হবে? এবার আমরা এটা দিয়ে যদি একটা গ্রাফ আঁকি, তাহলে আমাদের গ্রাফটা কিরকম হতে পারে বলেন তো? আমি জাস্ট দেখি, আমরা আসলে লাইন গ্রাফ দেখি আমাদের কি হতে পারে। লাইন গ্রাফ দিলে হবে না, সিবিপি আসলে গ্রাফটা এই জায়গা থেকে আঁকা যাবে কিনা। সাথে যাই, চার্ট আছে যে মনে হয় দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি। এই চার্টে যদি আমরা আসি, আমাদের এই নিচের পাশটাতে আমাদের এই যে এই অংশটা, এটা আমরা চার্ট টাইটেলটা একটু অ্যাড করে দিই। এক্সিস টাইটেলটা গুলো অ্যাড করে দিই। প্রাইমারি হরিজন্টাল এক্সিস টাইটেল, এটা হলো আমার ইউনিট সোল্ড, ইউনিট সোল্ড এক্সিস টাইটেল, আমার প্রাইমারি ভার্টিক্যাল আমার হলো অ্যামাউন্ট, ঠিক আছে। এবার আমরা দেখে আসি, আমাদের ইউনিট সোল্ডের ইনফরমেশন গুলো দেওয়া আছে 110। এটা কত? এটা আমি একটু ছোট করে আমি একটু ইয়াতে আসি, তো 50-এ করে দিই, যাতে আমি দিলাম যে এটা আমার 50 ইউনিটের ডিফারেন্সের জন্য কি হবে সেটা বের করবে, ঠিক আছে। এই পর্যন্ত সবাই দেখতে পাচ্ছেন নাকি না? স্যার দেখতে পাচ্ছি স্যার। ওকে, দ্যাটস গ্রেট। ছোট হয়ে গেছে, চারটা একটু বড় করি। দেখেন, আমার যখন ইউনিট আমি 0 প্রোডাকশন করছি, আমার টোটাল কস্ট কোথায় যাচ্ছে? আমার এটা হলো টোটাল কস্ট। এটা কি? টোটাল কস্ট। টোটাল কস্ট গ্রাফ। তাহলে আমি যখন 0 ইউনিট প্রোডাকশন করছি, আমার টোটাল কস্ট কত হচ্ছে? স্যার 35,000 টাকা। জি স্যার। আমি যখন 50 ইউনিট প্রোডাকশন করছি, তখন টোটাল কস্ট কত যাচ্ছে? এখানে যাচ্ছে। ইয়েস স্যার। আমার
দেখেন 50 ইউনিট যখন প্রোডাকশন করছি, আমি 50 ইউনিট দিলে, আমি 50 ইউনিটটা দিই, এটাকে আমার মনে হয় যে একটু সুন্দরভাবে দিলে সবচেয়ে বেটার হতো। 50, 100, 150, 200, আমি একটু সুন্দরভাবে গ্রাফটা 250, 300, 350, 400। ঠিক আছে? জি স্যার। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না স্যার। তাহলে দেখেন আমার এই জায়গায় কি ঘটনা ঘটছে। আমার যখন 0 হচ্ছে তখন আমার ভেরিয়েবল কস্ট কত? 0। ফিক্সড কস্ট কত? 35,000। জি স্যার। আর আমার টোটাল কস্ট কত? 35,000। 35,000 টাকা। এবার আমরা আসি, আমার যখন 350 হবে তখন আমার ঘটনাটা কি হবে? আমার ভেরিয়েবল কস্ট কত হবে? 52,500। 150, 52,500। জি স্যার। আর আমার টোটাল কস্ট কত হবে? 87,500। এই অ্যামাউন্ট আসবে। স্যার। এবার আমরা আসি, এই যে অ্যামাউন্ট আছে এটা কি কস্ট? স্যার এটা সেলস। আচ্ছা, আমি এই জায়গায় একটু সেলস প্রাইসটা নিয়ে আসি, ঠিক আছে? আমার হয় বেটার না। সেলস আমি আনিনি ভাই এখন। সেলস, তাহলে সেলস আমার কত হবে? কত করে পারেন, কত করে সেলস করেছেন বলেন? 250। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে সবার কাছে। এখন যে জিনিসটা দেখেন, আমার এই জায়গায় বলা আছে কোনটা কোন কালার। এই যে সবুজ কালারটা, নীল কালারটা, এটাকে বলে ভেরিয়েবল কস্ট। আমার ফিক্সড কস্ট হলো এই যে এই কালারটা আছে, এটাকে বলে ফিক্সড কস্ট। আমার টোটালটা যেটা, এটা হলো গ্রে কালার, আর আমার সেলস আছে ইয়েলো কালার। ঠিক আছে? আমরা বলছি যে যখন আমাদের সেলস অ্যামাউন্ট, সেলস রেভিনিউ এবং টোটাল কস্ট যে জায়গায় ইন্টারসেক্ট করে সেটাকে কি বলা হয়? ব্রেক ইভেন বলা হয়। যে জায়গায় ইন্টারসেক্ট করবে সেটাকে কি বলা হয়? ব্রেক ইভেন বলা হয়। তাহলে দেখেন এটা কোন জায়গায় ইন্টারসেক্ট করেছে? 350 ইউনিটে। এই ইউনিটে ইন্টারসেক্ট করেছে না? এই ইউনিটটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। এই ব্রেক ইভেন পয়েন্টের জন্য আমার ইউনিট কত আসছে? 350। আর এই 350 এর জন্য আমার কস্ট, ফিক্সড কস্ট কত? 87,500। এটাকে আসলে আমার ফিক্সড কস্ট আসবে, আমার টোটাল কস্ট আসবে 87,500। এটা হলো আমার একটা ব্রেক ইভেন চার্ট। এই চার্ট দিয়ে আমরা কি করতে পারি? এই জিনিসগুলো তৈরি করতে পারি, আমাদের মতো করে আমরা তৈরি করতে পারি। তাহলে আপনারা ব্রেক ইভেন চার্ট কিভাবে তৈরি করবেন সেটা বুঝতে পেরেছেন? এই আপনাকে যদি এই জিনিসটা না দিয়ে শুধু এইটা দেওয়া হতো তাহলে আপনি কি এক্সপ্লেইন করতেন? আপনারা, আমি আবার বলছি, ধরেন আপনাকে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি, আপনাকে শুধু এই চার্টটা দেওয়া হয়েছে, আপনারা কি এক্সপ্লেইন করতেন? বলুন, কি এক্সপ্লেইন করতেন? মানে স্যার বলতাম যে ফিক্সড কস্ট হচ্ছে 35,000। তাহলে আমাদের এটা বলে যে ফিক্সড কস্ট অ্যামাউন্ট হলো 35,000, তাই না? 35,000। আচ্ছা, আমি এই জায়গায় এই জিনিসগুলো একটু চেঞ্জ করে দিই, তাহলে আমার বেটার হয়। 35,000 এর চেঞ্জ যদি আমি দিতাম, ঠিক আছে? জি স্যার, এবার ঠিক আছে। ফুল অ্যামাউন্ট কি শো করছে? ওকে, করছে। তাহলে দেখেন এখন আমাদের কি হতো, আমাদের এই যে 0 যখন আমি প্রোডাকশন করব, 0 ইউনিট প্রোডাকশন করলে আমার ভেরিয়েবল কস্ট 0 হবে, আমার সেলস রেভিনিউ 0 হবে, ভেরিয়েবল কস্ট 0 হবে, আমার সেলস রেভিনিউ 0 হবে, বাট ফিক্সড কস্ট আমার কাছে 35,000, তো টোটাল কস্ট 35,000। আমি যখন 50 ইউনিট প্রোডাকশন করব তখন 50 ইউনিটের জন্য আমার কি হবে? ভেরিয়েবল কস্ট চেঞ্জ হবে, আমার সেলস অ্যামাউন্ট চেঞ্জ হবে, আমার ফিক্সড কস্ট যা আছে ফিক্স থাকবে, সো আমার টোটাল কস্ট চেঞ্জ হবে। সো এভাবে যেন আমি ইউনিট বাড়াতে থাকবো, 350 ইউনিট যখন আমি সেল করব সেখানে গিয়ে আমার সেলস এবং ফিক্সড কস্ট কি করবে? ইন্টারসেপ্ট করবে। যে পয়েন্টে সেলস রেভিনিউ এবং ফিক্সড কস্ট ইন্টারসেপ্ট করে সেই পয়েন্টটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 350 ইউনিট হলো ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস, এবং এটা করসপন্ডিং যদি আমি অ্যামাউন্ট বের করি সেটা হবে 87,500। 87,500 হলো ব্রেক ইভেন অ্যামাউন্ট, আর 350 হলো ব্রেক ইভেন ইউনিট। আর কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, দেন আমরা একটু এই জায়গায় একটা কাজ করি। আমার ভেরিয়েবল কস্ট আমরা কত ধরছিলাম? 150। কারো কোনো সন্দেহ ছিল? সেলস অ্যামাউন্ট কত ছিল? 250, তাই না? আমরা একটু এটা নিয়ে একটু গেম খেলি, ঠিক আছে? আর আমার ফিক্সড কস্ট কত ছিল?
35,000। 35,000। আমি এই যে জিনিসটা আমি যে রেফারেন্স 150 দিয়েছি এটাকে আমি একটু চেঞ্জ করে এই লিংকটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি এটাকে যে এই কাজটা করেছি এটাকে আমি একটু চেঞ্জ করে এই 35,000 করে দিচ্ছি। এটাকেও আমি কি করছি 250 চেঞ্জ করে আমি ওই লিংকটা কেন দিচ্ছি একটু আমরা দেখাচ্ছি। তার কোনো কনফিউশন আছে? এই পর্যন্ত কিন্তু আমি কোনো কিছু করিনি, আমি জাস্ট কি করেছি আগে যা করেছিলাম এখন জাস্ট ফিক্সড ঠিক আছে সবাই? এবার দেখেন আমার যদি এরকম হয় যে আমি এখন যে প্রোডাক্টটা প্রোডাকশন করতাম সেই প্রোডাক্টটা কি হলো যে আমি শুধু কোয়ালিটি প্রোডাক্ট প্রোডাকশন করতে পারি, তো আমার একটা র মেটেরিয়াল বাইরে থেকে কোয়ালিটি র মেটেরিয়াল ইম্পোর্ট করতে হবে। ওই র মেটেরিয়ালের জন্য আমার 15 টাকা কস্টিং কাজ হবে। কত পারবে? প্রতি ইয়াতে প্রতিটা ইউনিট প্রোডাকশন করতে আমার ভেরিয়েবল কস্ট আগে যে জায়গায় 150 টাকা তো এখন তার চেয়ে বেশি 15 টাকা বেশি হবে, তার নতুন কস্ট করবে 165 টাকা। কত হবে? ইনক্রিজ হবে 15 টাকা। উপরে আমরা বললাম 15 টাকা ইনক্রিজ হবে। কি হবে? 15 টাকা ইনক্রিজ হবে। আর এটার জন্য আমার ফ্যাক্টরি একজন কোয়ালিটি ইন্সপেক্টর আছে, যেহেতু আমি কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করছি আমার কোয়ালিটি ইন্সপেক্টর দরকার নাই, তাকে আমরা বাদ দিতে পারবো। বাদ দিলে আমার কি হবে? আমার কস্ট রিডাকশন হবে 15,000 টাকা। তাহলে নতুন ব্রেক ইভেন পয়েন্ট কত হবে? তাহলে আমার নতুন সেলস প্রাইস কত হবে? ব্রেক ইভেন ভেরিয়েবল কস্ট কত হবে? 150 প্লাস 15 কত? 165। তার কোনো সন্দেহ আছে? তার কোনো সন্দেহ আছে এই পর্যন্ত? তাহলে আমার ভেরিয়েবল কস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমার নতুন ফিক্সড কস্ট কত হবে? আগে ছিল 35,000, এখন আমার যে কোয়ালিটি ইন্সপেক্টর তাকে তো আমার দরকার নাই, দরকার আছে 15,000 টাকা বাদ যাবে স্যার, এখন 20,000 টাকা। 15,000 টাকা বাদ দিয়ে দিলাম, তাহলে আমার কি হলো? 20,000 টাকা হয়ে গেল, তাই না? যদি 20,000 টাকা হয়ে যায় তাহলে আমার কি হবে? টোটাল ফিক্সড কস্ট চেঞ্জ হয়ে যাবে আর আমার সেলস প্রাইস ঠিক আছে। তাহলে নতুন ব্রেক ইভেন পয়েন্ট কত হবে? স্যার নতুন ব্রেক ইভেন পয়েন্ট হবে স্যার 250 ইউনিট। 250 ইউনিট 250 না, তার কাছাকাছি। জি স্যার। ঠিক আছে, তার কাছাকাছি যাবে। আমি এই জায়গা থেকে একটু কাজ করি, সিএম ব্রেক ইভেন পয়েন্টে এই জায়গায় একটু ম্যানুয়াল বের করে নিই, তাহলে আমাদের জন্য বেটার হবে। ব্রেক ইভেন পয়েন্ট সমান কত? ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই সেলস প্রাইস মাইনাস এটা। আমি আবার বলছি ব্রেক ইভেন পয়েন্ট সমান আমাদের কি হবে আবার বলেন তো? প্রফিট 0 হবে, তাই না? মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট, তাই তো? তাহলে দেখেন আমাদের প্রফিট 0 হবে কোন পয়েন্টে? 200 থেকে 250 এর মাঝখানে একটা পয়েন্ট আছে যে জায়গায় আমার কি হবে? প্রফিটটা 0 হবে, তাই না? তো আমার ব্রেক ইভেন পয়েন্টটা যদি আমি বের করতে যাই, এক্স্যাক্টলি ব্রেক ইভেন অ্যামাউন্টটা কত হবে বা ব্রেক ইভেন ইউনিটটা কত হবে সেটা আমি কিভাবে বের করব বলেন? ফিক্সড কস্ট বা ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন দিলে আসবে। আমার সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট সমান আমার কি বেরিয়েছে? কন্ট্রিবিউশন মার্জিন, তাই না? কন্ট্রিবিউশন মার্জিন। এখন আমি কি করব? আমি আমার সেলস প্রাইসকে কি করতে হবে? কন্ট্রিবিউশন মার্জিনটা ভাগ করতে হবে। 1250 কে তো কন্ট্রিবিউশন দিয়ে গুণ দিলে তো হয়ে যাবে স্যার। একটু জানেন ব্রেক ইভেন ইউনিটস এর ব্রেক ইভেন অ্যামাউন্ট। স্যার 1250 কে কন্ট্রিবিউশন পার ইউনিটে দিয়ে গুণ দিলে হবে না স্যার? জি জি স্যার 1250 কে কন্ট্রিবিউশন পার ইউনিট দিয়ে গুণ দিয়ে দিলে হবে না? 1250 কে কন্ট্রিবিউশন পার ইউনিট আমাদের অ্যামাউন্ট হবে 58,823 টাকা। এক্স্যাক্টলি সেটা আসবে। তাহলে আমরা যেটা বের করতে হবে, এখন আমাকে বের করতে হবে শুধু ব্রেক ইভেন পয়েন্ট কোন জায়গায় যাবে। ব্রেক ইভেন পয়েন্ট মানে কি? যে জায়গায় প্রফিট এবং লস অ্যাকাউন্ট কি হবে? 0 হবে, তাই না? তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্টে যে ইউনিটে বের করি, ইউনিটে বের করতে আমাকে কি করতে হবে? আমার ফিক্সড কস্টকে কি করতে হবে? ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ভাগ করতে হবে স্যার। আমার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন ভাগ করতে হবে। তাহলে 250 মাইনাস 165, তাহলে আমার কত আসছে? 235.85 235.29, ঠিক আছে? আর ব্রেক ইভেন অ্যামাউন্ট যদি আমরা বের করতাম তাহলে আমার কি আসতো? ফিক্সড কস্ট আমরা কি করতাম? বা
আমরা কন্ট্রিবিউশন রেশিওটা বার করতাম, কন্ট্রিবিউশন রেশিও তো কি কন্ট্রিবিউশন হতো, মার্জিন রেশিও তাহলে আমার কি হতো, তাহলে দেখেন 250 মাইনাস 165 ভাগ 250, তাহলে আমার কি হতো এই জায়গাতে কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা বের হয়ে যেত। তাহলে কোনো কনফিউশন আছে এই জায়গায়? তাহলে ব্রেকের অ্যামাউন্ট আমার কত হইতো, 58,230 টাকা বা 58,824 টাকা। ঠিক আছে, আগে আমার কত ছিল, আমরা যখন 350 ছিল, সরি আমার যখন 150 ছিল, কারণ এটা যদি জিরো হইতো, এটাও যদি আমার জিরো হইতো, আমার কত ছিল তখন, ব্রেক ইভেন পয়েন্ট কত ছিল, 87,000 কত যেন স্যার? 350 ইউনিট ছিল ব্রেক ইভেন, আর ব্রেক ইভেন অ্যামাউন্ট ছিল 87,500। আমি যদি এই জায়গায় আমার ভেরিয়েবল কস্ট 15 টাকা বাড়ে, আমার ফিক্সড কস্ট কমলো না, তখন আমার ব্রেক ইভেন পয়েন্ট কত আসে, ইউনিট আসে 412, ব্রেক ইভেন অ্যামাউন্ট আসে 1,2941। তাহলে আমার ফিক্সড কস্ট 10,000 টাকা কমে গেল, তাহলে আমার কি আসবে, চেঞ্জ হয়ে যাবে। যে কথাগুলো আমরা বলছি, তাহলে ইমপ্যাক্টটা কি সেটা আমরা এখানে একটু চিন্তা করি। আমার ধরলাম যে আমার ব্রেক ইভেন পয়েন্ট আছে আমার কত, 350 ইউনিট, ব্রেক ইভেন অ্যামাউন্ট হলো 87,500। আমরা বললাম কোয়ালিটি প্রোডাক্টের ধরুন আমার 15 টাকা 10 টাকা বেশি ভেরিয়েবল কস্ট ইনকার হচ্ছে, আমরা 150 টাকা আমার কত হচ্ছে, 160 টাকা হচ্ছে। তাহলে এটা যদি চেঞ্জ হয়, তাহলে আমার ব্রেক ইভেন অ্যামাউন্ট কি হচ্ছে, ব্রেক ইভেন পয়েন্ট 350 থেকে কত হয়ে যাচ্ছে, 389 চলে যাচ্ছে, এবং ব্রেক ইভেন অ্যামাউন্ট কত চলে যাচ্ছে, 97,222 টাকা। তার মানে আমার যদি ভেরিয়েবল কস্ট বাড়ে, তাহলে আমার ব্রেক ইভেন ইউনিট কি হয়, বাড়ে, তখন আমার অটোমেটিক্যালি প্রফিট কি হয়, রিডাকশন হয়। দেন আগে আমি 350 এ আমার ব্রেক ইভেন পয়েন্ট আসতো, এখন কি 350 এর ব্রেক ইভেন পয়েন্ট আসছে, আসছে না, এখন আমার 389 পর্যন্ত যেতে হবে, ব্রেক ইভেন পয়েন্ট আসতে হবে। ঠিক আছে, এখন আমার দেখেন, আমার যদি ভেরিয়েবল কস্ট না বাড়ে, আমার ফিক্সড কস্ট বাড়ে 10,000 টাকা, তাহলে আমার কি ইমপ্যাক্ট করবে, আমাদের ব্রেক ইভেন পয়েন্ট 450 হয়ে যাচ্ছে, মানে ব্রেক ইভেন অ্যামাউন্ট কি হচ্ছে, ইউনিট এবং অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা দেখি, আমি বললাম যে না আমি ফিক্সড কস্টও বাড়াবো না, ভেরিয়েবল কস্ট বাড়াবো না। আমার সেলস ম্যানেজার বলে যে আমি কারেন্টলি যে 250 টাকা সেল করেছি, এইটা থেকে যদি আমি সেলস প্রাইস 10 টাকা কমাই দিই, তাহলে আমার সেলস ইনক্রিজ করবে। ঠিক আছে, আমি ধরেন 10 টাকা যদি কমাই দিই, তাহলে ঘটনাটা কি হবে, আমি ধরেন 10 টাকা কিনলাম, আমরা 10 টাকা করলাম, এটাতে একটু ফর্মুলাটা দিয়ে দিই, আমি 10 টাকা কমাই দিলাম, তাহলে দেখেন ব্রেক ইভেন অ্যামাউন্ট আর ইয়া ঠিক হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে না, বেড়ে যাচ্ছে। আমার সেলস প্রাইস যদি ধরেন আমি 20 টাকা 10 টাকা বাড়াই দিতাম, তাহলে কি হতো, ব্রেক ইভেন পয়েন্ট কি হতো, কমে যেত। তার মানে আমি যদি ভেরিয়েবল কস্ট কমে, তাহলে আমার ব্রেক ইভেন ইউনিট কমবে এবং ব্রেক ইভেন অ্যামাউন্ট কমবে, তার মানে আমি কি করতে পারবো, আমি প্রফিট বেশি করতে পারবো। আমার যদি ভেরিয়েবল কস্ট বাড়ে, তাহলে আমার ব্রেক ইভেন ইউনিট বাড়বে, তো আমাকে বেশি সেল করতে হবে টু অ্যাচিভ দ্য ব্রেক ইভেন পয়েন্ট। আমার যদি ফিক্সড এক্সপেন্স কমে, তাহলে ব্রেক ইভেন ইউনিট কমবে, আমার ব্রেক ইভেন অ্যামাউন্টও কমবে, আমার প্রফিট অ্যাচিভ করা সহজ হবে। যদি ফিক্সড কস্ট বাড়ে, তাহলে ব্রেক ইভেন ইউনিটও বাড়বে, আমার ব্রেক ইভেন অ্যামাউন্টও বাড়বে। সিমিলারলি আমার সেলস প্রাইস যদি কমে, তাহলে আমার ব্রেক ইভেন অ্যামাউন্টও বাড়বে, পয়েন্ট ইউনিটও বাড়বে। সেলস প্রাইস যদি বাড়ে, তাহলে আমার ব্রেক ইভেন ইউনিট কমে যাবে এবং ব্রেক ইভেন অ্যামাউন্টও কমে যাবে। সো ইজিলি আমরা কি করতে পারবো, প্রফিট অ্যাচিভ করতে পারবো। এটা ইন্ডিভিজুয়ালি করলাম, আবার আমরা জয়েন্টলি করতে পারবো। আমার ম্যানেজার বললো যে স্যার আমার ভেরিয়েবল কস্ট 10 টাকা বাড়বে, ঠিক আছে, আমার 10,000 টাকা ফিক্সড কস্ট আমি রিডাকশন করতে পারবো, এবং কোয়ালিটি প্রোডাকশন কারণে আমি কি করতে পারবো, প্রতি ইউনিট 5 টাকা পাইতে পারবো। তাহলে দেখেন আমার ব্রেক ইভেন ইমপ্যাক্ট কি করছে, আগে 350 ছিল, এখন কত হয়ে গেছে, 263 কমে গেছে। সো আমরা কি করতে পারি, এই কম্বিনেশন গুলো আমরা চেক করে আমরা কি করতে পারি, ডিসিশন নিতে পারি যে কোথাও ভেরিয়েবল কস্ট কমানো যায় কিনা, কোথাও ফিক্সড কস্ট কমানো যায় কিনা, বা সেলস প্রাইসে ইনক্রিজ ডিক্রিজ করে আমরা কি করতে পারি, আমাদের এই কম্বিনেশন গুলো কাজ করে আমরা একটা ডিসিশন নিতে পারি যে কোন ধরনের কাজটা আমরা করলে আমাদের সেলস অপটিমাইজেশন হবে, অর্থাৎ আমাদের প্রফিট ম্যাক্সিমাইজ হবে। আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথা? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। আমরা অনেক কথা বললাম, বেসিক্যালি এটা বলার মেইন রিজন হলো আমরা তো একটা প্রবলেম দেখে সলভ করি, বাট এই জায়গায় যেহেতু আমরা একটা অলমোস্ট সেন্সিটিভিটি অ্যানালাইসিস বা সিনিয়র অ্যানালাইসিস টাইপ করেছি, তো ডেটা চেঞ্জ করে যেহেতু আমাদের অ্যামাউন্ট গুলো চেঞ্জ হচ্ছে, তো এখান থেকে আমরা ওভারঅল ইমপ্যাক্টটা কি করতে পারি, দেখতে পারি, তাই না? তো মেইন অবজেক্টিভ ছিল সেটা। কারো কোনো কোশ্চেন আছে এই জায়গায়? কোশ্চেন আছে? না স্যার। না স্যার। সবাই বুঝে গেছেন?
মানে এই পর্যন্ত সবাই পারেন তাই তো? ইয়েস স্যার। ওকে, আমরা আমরা মোটামুটি চ্যাপ্টারের শেষ পর্যায়ে চলে আসছি। ব্রেক ইভেন অ্যানালাইসিস আমরা অলরেডি করে ফেলেছি, টার্গেট প্রফিট অ্যানালাইসিসও করে ফেলেছি, মার্জিন অফ সেফটি। একটা জিনিস দেখেন, আমার ব্রেক ইভেন পয়েন্ট, আমার যদি এই জায়গায় 0 হইতো, এই জায়গায় 0 হইতো, এটাও 0 হইতো, আমার ব্রেক ইভেন পয়েন্ট কত? 350। যদি আমি 400টা ইউনিট সেল করি তাহলে আমি বেশি সেল করতেছি কয়টা? 50টা স্যার। 50টা। এই যে 50টা ইউনিট বেশি সেল করছে এটাকে বলে মার্জিন অফ সেফটি। কি বলে? মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি। তো আমি যদি আমার ব্রেক ইভেনের চেয়ে বেশি সেল করি তাহলে যতটুকু ইউনিট সেল করবো বেশি সেটাকে বলে মার্জিন অফ সেফটি। তাহলে মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ যদি বের করতে যাই তাহলে কিভাবে বের করবো? তাহলে দেখেন এটা মাইনাস এটা, এটা হলো আমার মার্জিন অফ সেফটি, তাই না? জি স্যার। 50 ইউনিট। এখন এই 50 ইউনিট মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ জন্য বের করতে চাই, তখন আমার আসলে যেটা কাজ করতে হবে, তখন আমার ব্রেক ইভেন অ্যামাউন্ট কত ছিল তাহলে? 87,500, তাই না? আর আমার 400 জন্য অ্যামাউন্ট কত? 10 লাখ। তাহলে আমার যদি আমি 400 ইউনিট সেল করি তাহলে মার্জিন অফ সেফটি অ্যামাউন্ট কত? 12,500। 12,500। এটাকে যদি আমি 10 লাখ দ্বারা ভাগ করি, তবে 1 লাখ দ্বারা ভাগ করি তাহলে আমার কত পার্সেন্ট আসছে? 12.50। এই যে 12.5% আসছে এটাকে বলে মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ। কি বলে? আমি আবার বলছি, আমার ব্রেক ইভেন পয়েন্ট কত আছে? স্যার টোটাল সেল থেকে ব্রেক ইভেন পয়েন্ট সেলস বিয়োগ করলে যেটা হবে সেটা তো মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি, ঠিক আছে? মার্জিন অফ সেফটি কাকে বলে? আমার যে কারেন্ট সেলস আছে, কারেন্ট সেলস মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট সেলস, এটাকে বলে মার্জিন অফ সেফটি, ঠিক আছে? এখন এটা কি প্রফিট বলা যায় স্যার মার্জিন অফ সেফটি কে? না না না, আমরা বলছি কারেন্ট সেলস থেকে ব্রেক ইভেন সেলস যদি আমরা বাদ দেই তাহলে সেটাকে বলে মার্জিন অফ সেফটি। তাহলে মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ কাকে বলে? সেফটি পার্সেন্টেজ যদি আমি বলি কিভাবে বের হবে? Margin of আমার current sales into 100. কারেন্ট টোটাল সেলস ডিভাইডেড বাই মার্জিন অফ সেফটি টাকা। বিপি সেলস আর কারেন্ট সেলস, এই পুরোটা হলো অ্যামাউন্টের উপর বেস করে হবে, ঠিক আছে? তাহলে আমার কারেন্ট সেলস কত আছে? 400 যদি হয় কারেন্ট সেলস, এটা মাইনাস আমার মার্জিন অফ সেফটি কত? এটা। এটাকে যদি আমি কারেন্ট সেলসটা ভাগ করি তাহলে যেটা বেরোবে সেটাকে বলা হয় আমার মার্জিন অফ সেফটি। তাহলে মার্জিন অফ সেফটি হলো 12%। এই মার্জিন অফ সেফটিকে বলা হয় রিস্ক অ্যাবজর্বেন্ট। তার মানে আপনি আপনার কারেন্ট সেল যদি 12.5% পর্যন্ত রিডাকশন পর্যন্ত আপনি কি করতে পারবেন? এই রিস্কটা অ্যাবজর্ব করতে পারবেন। আমি কি বলছি আবার শুনুন। তার মানে আপনার যদি কোনো কারণে ইকোনমিক ডাউনটার্ন হয় বা কোনো প্রবলেম হয় তাহলে আপনি কতটুকু রিডাকশন বা ডিক্রিজ মানে অ্যাবজর্ব করতে পারবেন? তাহলে আপনার সেলস যদি 12.5% পর্যন্ত ডিক্রিজ করে আপনি সেটা অ্যাবজর্ব করতে পারবেন, আর বেশি হলে আপনি কি করতে পারবেন না, সেটাকে অ্যাবজর্ব করতে পারবেন না। এই জন্য এটাকে বলা হয় কি? মার্জিন অফ সেফটি, ঠিক আছে? তাহলে আমরা যদি এই জায়গায় আসি মার্জিন অফ সেফটি, আমরা যদি এই গ্রাফে আসি মার্জিন অফ সেফটি কোনটা হবে তাহলে বলেন তো? তাহলে দেখেন এটা হলো ব্রেক ইভেন পয়েন্ট, এর উপরে যে এই এরিয়াটা আছে না, এই এরিয়াটাকে কি বলা হয়? মার্জিন অফ সেফটি। আমি একটু দেখাচ্ছি তো, এটা আঁকাটা এই যে কি আমার মাউস দেখা যায় আপনাদের? এই যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টের উপরে যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে বলা হয় মার্জিন অফ সেফটি, ঠিক আছে? কারণ এটা হলো ব্রেক ইভেন পয়েন্টের পরে আমার যে এরিয়াটা আছে, ঠিক আছে? আমরা এবার আসি মার্জিন অফ সেফটি, দেখেন ইন ডলার এন্ড টোটাল বাজেটেড সেলস ইন ডলার। মার্জিন অফ সেফটি, তাহলে দেখেন সেলস আমার কত আছে? 400 এর জন্য 1 লাখ, আমার ব্রেক ইভেন সেলস আছে 87,500, তাহলে মার্জিন অফ সেফটি ইন ডলার হলো 12,500। তাহলে মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ হলো 12,500 যদি 1 লাখ দিয়ে ভাগ করি তাহলে এটা সেটা হলো মার্জিন অফ সেফটি। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা ওকে, সো আমরা মনে হয় যে এই জায়গায় আমরা স্টপ করতে পারি। নেক্সট ক্লাসে আমরা যে কাজটা করব আমরা যে ডলটা করা লাগলো না? জি ডিগ্রি অফ লিভারেজ বুঝি নাই স্যার, ডিগ্রি অফ লিভারেজ 6টা বেজে গেছে। আমরা নেক্সট ক্লাসে যেটুকু বাকি আছে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ
তারপর আমাদের রিভিউ প্রবলেম এবং প্রবলেম এই জিনিসগুলো আমরা সলভ করব, ঠিক আছে? তো আজকের মতো এখানেই থাক। ওকে, আগামীকাল ক্লাসটা আমি শিওর বলতে পারছি না। আমি আপনাদেরকে 3টাতে ক্লাস, তো আমি 2টার সময় ইনফর্ম করবো যে আমি ক্লাস নিব কি নিব না, ঠিক আছে? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ স্যার।